আসলে প্রথমত এখানে যেখানে এসেছি এটা হচ্ছে আমাদের আসলে অভ্যুত্থান পরবর্তী, এটাই আমাদের একটা বাসা। কারণ এই বাসাতেই হচ্ছে আমার পরিবার, যারা তাদেরকে আমরা দায়িত্বরত পেয়েছি এরাই আমাদের পরিবার। সো যখন আমাদেরকে প্রাথমিক অবস্থায় আমরা যখন এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে যখন অসুস্থতার জায়গায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছানো, ফার্স্ট দাফে যখন এখান থেকে আমাদের আর্থিক সহায়তা পাওয়া হয়, ওটাই আমাদের জন্য যে প্রথম ছিল না, সেটা সার্জিস যখন দায়িত্ব থাকে তখন সেটা সে ক্লিয়ার করে যায়। তো তার মানে হচ্ছে আমরা যে এর পরবর্তীতে আমরা আরও আর্থিক সহায়তা পেতে পারি, এই ধরনের সুযোগ অবশ্যই এখান থেকে তৈরি হবে, এটাই আমাদের ধারণা ছিল। তো যখন আমরা অতি গুরুতর এবং গুরুতর অসুস্থতার ভিতর দিয়ে যারা আমরা হসপিটালাইজড দীর্ঘ 11 মাস 10 মাস, সেই মানুষগুলার লক্ষ্যে যখন বুঝতে পারতেছিল এই ফাউন্ডেশন, তখন ওই সময়টুকুতেও পরিবার হিসেবেই ছিল যে আমাদের অবস্থান বুঝতে পারতেছে যে এরা এখনও অতি গুরুতর এবং গুরুতর অবস্থায়, যেহেতু হসপিটালাইজ, যদি এই মানুষটাই যদি উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকে তাহলে সেই ফ্যামিলির দায়িত্ব ওনার কাছে ছিল। যেহেতু উনি 10 মাস 11 মাস হসপিটালে থাকায় ওনার ফ্যামিলির যে ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি হচ্ছে সেটাতে আর্থিক সহায়তার এবং হচ্ছে ওনার উন্নত ট্রিটমেন্টের জন্য এবং যে ওনার সামনের যে জীবনযাপন করার যে সময়টা আসবে সেই সময়ে আমরা একটা ফান্ড ওনাদেরকে দিতে পারি, সেটাকে দ্বিতীয় ধাপ হিসেবে আর কি আখ্যায়িত করা। তো সেইখানে প্রথমেই লাগাম টেনে দেওয়া হয়েছে গুরুতর এবং অতি গুরুতর, এবং ওইটাতে শুরু করা হয়েছিল যে যার আন্ডার সার্জারি এবং আন্ডার ট্রিটমেন্টে আছে। তো সেই জায়গাতে যখন গন্ডিটাকে ছোটো করে আনা, তার মানে হচ্ছে সবাই এখানে কিন্তু ফর্ম ড্রপ করতে পারবে না। আর এবং কি এটাকে ড্রপ করতে গেলেও ভিতরে ফাউন্ডেশনের ভিতরে মেডিকেল টিম আছে, তারা হচ্ছে মেডিকেল রিভিউ করে এলিজিবল পারসনকেই ওনারা হচ্ছে ফর্ম হিসেবে নিয়েছিল। তো এখানে যখন এটা শুরু হয় তখন হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, রমজানের আগে, তখন পর্যায়ক্রমে ফর্ম নিয়ে আপনার হচ্ছে যে ক্রমান্বয়ে আস্তে আস্তে দিতে থাকে হচ্ছে স্নিগ্ধ থাকার অবস্থায় আর কি। তো তখন আমাদের ফাইলগুলোও নেওয়া হয়। তখন আমরা এলিজিবল না হলে তো আমরা দিতেই পারতাম না, তার মানে হচ্ছে ওনারা নিয়েছে মানে ওনারা আমাদের প্রাপ্তির জায়গায় প্রাপ্তিটুকু 100% ক্লিয়ার করবে। তো সেটা যখন ক্রমান্বয়ে দিতে একটু সময়ের ব্যাপার, কারণ ওইখানে তারা যতটুকু ক্লিয়ার করছে 700 বা 750 প্লাস ওনারা দিয়ে ফেলার পরে লাস্ট যখন রমজানের ঈদে আমরা আসি, এবং আমাদেরকে অনেকজনকে ফোন করেও বলা হয়েছে ওই মোমেন্টেই যে কার নামে চেক হচ্ছে, কার নামে চেক হবে, এটার জন্য ফোন দেওয়া। তো সেই মানুষগুলো কেউ কিন্তু দিল না। তখন যখন আমরা লাস্ট ঈদের আগে আসলাম তখনও শুনতে পেলাম যে কিছুজন পাবে ঈদের আগেই, আর কিছুজন হচ্ছে ঈদের পরবর্তীতে আমরা পাচ্ছি। তো ঈদ পরবর্তীতে হচ্ছে আপনার সেটা মাসটা এপ্রিল, না ওইটা দিয়ে শেষ করতে হবে, নাহলে আপনি পূর্ণাঙ্গ জিনিসটা পাবেন না, আর আমি শর্ট করে আপনাকে শেষ করে দিচ্ছি। তো সেটা হচ্ছে মাসটা ছিল এপ্রিলের 6 বা 7 তারিখ ঈদ পরবর্তীতে। তাহলে ওই সময় আমরা পাচ্ছি জেনে তো আমরা আসবো, আসার পরে আসার পরবর্তী বা আগেই হচ্ছে মনে হয়, আমার যতটুকু মনে আছে, ট্রমাটাইজ আমরা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল সমস্যা ভুগতেছে, কারণ দীর্ঘদিন একটা জায়গায় আটকে থাকে। মনে হয় মেবি তখন মনে হয় স্নিগ্ধ দায়িত্বটা ছেড়ে চলে যায়। তো তখন উনি আসার আগেই আমরা একটা জটিলতায় পড়তে হয়। এখানে আমি সবটা আপনাকে বলতে চাই, যেমন যে ফয়েজ ভাই বলতেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে এর আগেও অনেক ওনার অভিযোগ শহীদ পরিবার বা আহতরা বলেছিল, সেটা উনি জানে না। তো ওইটা না জানার জ্ঞাতার্থে ওইখানেও কিছু কথা, ওনাকে বসতে দেওয়ার যে স্বতঃস্ফূর্ত কাজ করার জন্য উনি আসতেছে, এটা শোনার পর যখন এই প্রবলেমগুলো আপনি তুলে ধরতেছিলেন, সেই প্রবলেমগুলো যখন ক্রিয়েট হইলো, তখন উনার সম্পর্কে আমরা আহতরা একটা জিনিস যখন রিসার্চ করার জায়গা থেকে যে আমাদের জন্য দায়িত্বরত হচ্ছে, সেও কি স্নিগ্ধর মতো আমাদেরকে এইভাবে ঘুরাবে কিনা, তখন ওনাকে নিয়ে যখন আমরা পর্যালোচনা করি, তখন উনি মানুষটার প্রেক্ষাপটটা অনেক ভালো দেখলাম যে উনি অনেক ভালো ভালো জায়গাতে কাজ করে এসেছে। তো ওনাকে প্রাথমিক অবস্থায় 3 মাসের কাজ করার সুযোগ ওই সময় করে দিতে হচ্ছিল আমাদের, যে 3 মাসের জন্য আমরা দেখবো উনি কী করতে পারে। 3 মাসের 1.5 মাসে উনি যা দেখাইলো সেইটুকু এখন আমি আপনাকে বলতে চাই। তো সেই মানুষগুলোকে উনি দায়িত্ব পাওয়ার পর উনি আমাদেরকে বললো, আমাকে বাবা 15 থেকে 20টা দিন সময় দিতে হবে এটাকে অবজার্ভ করার জন্য, যে আমি যেহেতু নতুন জায়গায় এসেছি, আগে কে কী করে গেছে ওইটাকে আমার মানে শর্টেজ করতে গেলে আমার এই জিনিসগুলোকে লাগতেছে, তাহলে 20 দিন লাগবে। আচ্ছা 20 দিন পরে ওনার কাছে যখন আসলাম, তখন আবার ঈদ চলে আসলে আরেকটা। তো তখন উনি বারবার আমাদেরকে দেওয়া যাচ্ছে, যেহেতু এর আগে স্নিগ্ধ ওইভাবে করে গেছে, আমিও ওইভাবে করে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু আমাদের একটু ফান্ড কম বা আদার্স বিষয় যখন বলতেছিল, তখন ওই সময় ফান্ড সম্পর্কে আমি অবগত। তখনও ফান্ড ছিল 14 কোটির মতো, তার মানে উনি যেহেতু 7 কোটি বলেছে, তার মানে 7 কোটি টাকা উনি ডিসবার্স করেছে। প্রথম ধাপের মানুষ হয়তো দ্বিতীয় ধাপের আর্থিক সহায়তা সামান্য কিছুকে দিয়েছে, আবার শহীদ পরিবারকে দিয়েছে, ওই দিকে আমি যাচ্ছি না। বাট আমাদেরকে উনি আসার পরে 15-20 দিন পরে যে ঈদের আগে একটু সাম্যতার কথা, ওইখানে সাম্যতা না, ওইটা তো একটা ডেট ছিল ক্লিয়ার করে দেওয়ার কথা। ওইখানে সাম্যতার কথা বলেছিল এই জন্য যে ঈদের আগে যদি আমি পুরোটা করতে যাই, তাহলে আমার সময়টা আবারও হয়তো ঈদ পরবর্তী, তার আগে তোমাদেরকে কিছু সাম্যতা করি, কিন্তু যা তোমরা পেয়ে যাবা ওইটার থেকে ওই সাম্যতাটাকে বাদ দেওয়া হবে, পরবর্তী বাকিটুকু তুমি ঈদের পরবর্তীতে 4 তারিখ যে ডেটটা ছিল ওইটাতেই পেয়ে যাচ্ছি, একদম ওইটা 100% পেয়ে যাচ্ছি। এই যে এইভাবে যখন 3টা 4টা ডেট
আসামির যেমন হেয়ারিংয়ের ডেট হলে যেমন উকিল ফোন দিয়ে বলে যে হচ্ছে তুমি এই দিনে আসো ডেটে, ঠিক ওই রকম করে উনিও 4টা ডেট বা 3টা ডেট আমাদেরকে ঘুরাইলো। তো লাস্ট মোমেন্টে যে আজকে যে ধস্তাধস্তি এই সেই ইত্যাদি ইত্যাদি যে যত ধরনের কথা আপনি বললেন যে এটা কেন হলো, আসলে এই ধরনের জায়গা কখনোই হয়নি। এই যে 4টা ডেট হইলে 4টা বার বসতে হয়েছে, আপনাদের কি লাগছিল? লাগে নাই। এখন লাগতেছে, কারণ হচ্ছে মানুষ জানুক যে 4টা ডেটের পরেও আজকে যে এই উগ্রতা, এই যে ক্ষিপ্ততা, এটা কেন হলো। আমরা যখন বলবো যে আমরা সর্বোচ্চ জানানোর পরেও আমাদের জায়গাগুলোকে তারা দিতে চেয়েও দিতে, যে জায়গাটুকুতে আমাদের কাছে আটকে রাখলো, আমি বলবো যে যেটা হয়েছে ওনারা সেটা বাধ্য করেছে, আমরা করিনি। কারণ করলে ওই 4টা বার বসার সময়ই করতে পারতাম। আর আমাদের এই যে ট্রিটমেন্টের বেলায় যে কথাটুকু উঠেছে, আমি সবটাকে শেষ করে দিচ্ছি। আজকে বাহিরে যেটা প্রচার হয়, ভিতর থেকে সেটাকে আপনারা বের করার জন্য আসেন, কিন্তু আপনারা অনেক মিডিয়া কর্মী এখনও আছে যে হচ্ছে আমাদেরকে অসহযোগী হিসেবে আপনারা আমাদের কাছে ফুটে ওঠেন। কিন্তু আসলে প্রক্ষান্তরে আমাদের যেটা হয় ওটা যদি আপনারা তুলে ধরতেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমাদের জন্য কান্না করতো, আমাদের পরিবারের আগেও আমরা যে অবস্থানে আহত হই, সেই জায়গায় আমার পরিবার না থাকায় যে মানুষগুলো কান্না করতো, সেই মানুষ আজকে ধিক্কার দেয়। কারণ আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যারা অপপ্রচার চালায়, ওই অপপ্রচারের কারণে আজকে আমাদের এই জায়গাগুলো তৈরি হচ্ছে। আজকে আমি মানুষটা 11 মাস হসপিটালাইজ জীবনে, গত 1 সপ্তাহ বা 15 দিন আগের থেকে আমার পায়ে পুঁচ পড়ে, ড্রেসিংটুকু আমাকে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? ডক্টর আমার কাছে যাচ্ছে না। এটার জন্য আপনারা ডক্টরের সাথে কখনো বলেন না যে, বা ডক্টরের কাছে গেলে হয়তো বিভ্রান্তিকর কথা বলে, কিন্তু এটার ক্লিয়ারেন্সটাও আমাদের থেকে নেন না, বা আমাদের কথাগুলোকে ভালোভাবে প্রচারের জায়গায় আংশিক প্রচার করে আর আংশিক হচ্ছে যে অন্য জায়গা থেকে নিয়ে আসা। এই জিনিসগুলো কখনো আমাদের দ্বারা, মানে আপনাদের দ্বারা আমাদের জায়গা থেকে কাম্য না। কারণ আপনারা মিডিয়া কর্মী যারা স্বচ্ছ মানুষ, এটা সবাই স্বচ্ছ মানুষ। কারণ জার্নালিস্ট চাইলে আমি বলবো যে আমাদের যে বাংলাদেশ বিনির্মাণ করার যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভ্যুত্থান গঠন করা, এই অভ্যুত্থানে আমরা অংশগ্রহণকারী, সেটা তো আপনাদের অনেক বড় ধরনের একটা অবদান আছে। কারণ আপনারা যদি এই প্রচারগুলো না করতেন, মানুষ জানতে পারতো না, এই বড় ধরনের একটা এই গণ অভ্যুত্থান তৈরি হতো না। তো আপনারা, আমি বলবো যে সবসময় ভালো কাজগুলোকে যদি আসলে ভালোভাবে সাপোর্ট করতেন, আজকে আমাদের জায়গাগুলো থেকে আজকে ওনারা যেটা করতেছে ওটাও হতে পারতো না। কারণ আপনারা ঘন ঘন যদি আপনারা এখানে যদি এসে ড্রো মারতেন, আপনাদের জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো ওনাদেরকে করতেন, ওনারা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য ওনার স্বচ্ছতা তুলে ধরতো, তাহলে আজকে এই যে ঘটনা ঘটছে এই ঘটনাও ঘটতো না। আজকে এই যে 11 মাস পরে আজকে আমাদের এই পচে যাওয়া পা নিয়ে আসে ফাউন্ডেশনে আসামির মতো হাজিরা দেওয়া, এটাও হতো না। তাই বলবো যে উনি যেহেতু রবিবার পর্যন্ত সময় দিয়েছে, উনি মানুষটাকে সম্মান করার একটা রিজন হচ্ছে উনি অনেক অনেক জায়গায় কাজ করায়, অনেক বড় ধরনের প্রাপ্তি আছে। সেই প্রাপ্তির ভিতর আমি এমন একটা জায়গাও শুনেছি যে 13 লক্ষ টাকা বেতনও নাকি উনি 30 দিনের জন্য পেয়েছে। তো 13 লক্ষ টাকা মানুষ বেতন পাওয়া মানুষটা, আমি বলবো যে এতটুকু সময়ের ভিতরে অযোগ্য ওনাকে আমি বলতে পারি না। কারণ উনি যোগ্য মানুষ ভেবে আমি মানুষটা প্রোটেস্ট করে 3 মাসের সময় নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার মানুষটাকে আমি এখনও অযোগ্য বলবো না। কারণ উনি যে সাম্যতা ঈদের আগে করেছিল, উনি সেটা না চাইলেও পারতো। আসলে উনি করতে চায় ওনার জায়গা থেকে। এইখানের এই ফাউন্ডেশনেরও সংস্কারের জায়গা আছে। যেমন আমরা বলি না সংস্কার, বিচার, নির্বাচন, ঠিক এইখানেরও একটা সংস্কার আছে। দীর্ঘদিন কাজ করায় অনেক বহিরাগত মানুষ হয়ে গেছে, এখন পুরাতন মানুষ। কারণ ওই মানুষগুলো এখন আর পুরাতন মানুষ বলবো না, ওটা বহিরাগত। কারণ উনি আগেই ওনার কর্মকাণ্ডে ওনাকে বের করে দেওয়ার জায়গা তৈরি করেছিল উনি, কিন্তু উনি সেটা করতে পারে না। কেন করতে পারে না? উনি নতুন মানুষ, উনি বাদে বাকি সবাই হচ্ছে পুরাতন। এটা মনে হতো, আমি সংস্কারের জায়গায় এটা বলবো, এখানে কিছু মানুষ আছে যারা কিনা জুলাইকেও ধারণ করে না, এবং অভ্যুত্থানকারী যারা ছিল এই আন্দোলনে আহত তাদেরকেও ধারণ করতে পারে না। যার কারণে এইখানে বারবার বেশ কয়েকবার বিভিন্ন আহত ভাইয়েরদের সাথে, সহযোদ্ধাদের সাথে অশোভনীয় আচরণ এই ফাউন্ডেশন থেকে করেছে। যে কিনা আমার সিও এখন বর্তমানের, সে বলে এটা আমাদের বাসা। যদি বাসা হয়, এই বাসার কেয়ারটেকার হচ্ছে এইখানের কর্মচারী যারা, কারণ এইখানের মালিক হচ্ছে আমরা, ওয়ারিশদাতা হচ্ছে আমরা। আমাদের সাথে অশোভনীয় আচরণ এই বাড়ির কেয়ারটেকার যদি করতে পারে, আমি বলবো সে কখনোই এখানে থাকতে পারে না। কারণ আমার বাড়ির কেয়ারটেকার যদি, আমার দারোয়ান যদি কোনো কারণে ভালো আচরণের জায়গা খারাপ আচরণ করে, আমি যেমন রাখবো না, ঠিক ওই জায়গাটাই হচ্ছে এটা। এবং কি সাথে সাথে ওনাদের কাছে আমাদের প্রতিনিধিত্বর জায়গাটাও আছে। ওনাকে আমি আমার প্রতিনিধিত্ব করলে, তারা কারা বলবো যদি আপনি এইখানে স্পেসিফিক বলেন তাহলে এইভাবে আপনি পাবেন না। বাট এইখানেই অনেক মানুষই জানে যে তার কার আচরণ কেমন, এই ফাউন্ডেশনে সবাই জানে। কারণ উনি বাদে সবাই হচ্ছে পুরাতন। তাই ওই পুরাতনের ভিতরেও ভালো মানুষ তো অবশ্যই আছে। এটার দায়িত্ব আর আমার না যে ফাইন্ড আউট করে বের করে আমি তাকে চাকরিচ্যুত করবো। চাকরিচ্যুত করার লাইন যে সেটআপটা বা স্টেপটা আছে, সেটা তো অবশ্যই তাদের জায়গা থেকে আছে। কথা বলবেন আরেকজন, আপনাদের আজকের মূল দাবিটা আরেকজন তুলে ধরেন। আপনি তো বললেন গুলিবিদ্ধ গাজীপুরের ভুগরা বাসন সড়ক, এবং তার পরবর্তী সময় আমি এখনো পর্যন্ত হসপিটালাইজড। এখন আমার বাম হাতের এই বাম হাতটা বিকলাঙ্গ হয়ে গেছে, এই হচ্ছে আমার ডান হাত। এবং আমার পা যেটা হচ্ছে যে প্রায় অনেকখানি শর্ট হয়ে গেছে নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, এবং মেন কমন পেরিনিয়াল নার্ভ ড্যামেজ হয়ে গেছে, যেটার জন্য আমার হিল কখনোই আর ওয়ার্ক করবে না, নট পসিবল। চাইলে আমি আমার মেডিকেল রিভিউটা আপনাকে পুরোটা দিয়ে দিতে পারবো। আবার আমি আমার জায়গা থেকে যা বলেছি টোটালটাই হচ্ছে একদম ট্রান্সপারেন্সি দিয়েই বলেছি। যদি কোনো কারণে কোনো প্রশ্নতে আপনার উত্তরে যদি মনে হয় যে অস্বচ্ছতা পেয়েছেন, সেটা আবার আপনি আমাকে ক্লিয়ার করতে বলতে পারলে আমি সেটাও করবো। স্যার বলছে আমাদের আজকে আমরা যারা প্রাপ্য টাকা তাদেরকে বুঝাই দিবে,
তো এই বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে আসছি, দুপুর থেকে বসে আছি। সে বিকালবেলা বলতেছে যে সরি আসলে আমরা দিতে পারছি না, তো আমরা তোমাকে বৃহস্পতিবার দিব। তো বৃহস্পতিবার দিবে, ঠিক আছে, আমরা মানতেছি না যে এখানে আপনি আমাকে এতগুলো ডেট ঘুরানোর পরে আপনি আমাকে বলতেছেন আজকে দিবেন, আজকে বলতেছেন বৃহস্পতিবার দিবেন। তো বৃহস্পতিবার দিবেন, সেটার প্রমাণ কি, সেটার প্রাপ্তি কি? তা আমাকে লিখিত দেন যে বৃহস্পতিবার আপনি দিবেন। কেন আমি তোমাকে লিখিত দিতে পারতেছি না। আমাকে আপনি আমাকে একজন চেক সাইন করা বাকি, তো যেই আপনার সাইন করা চেকটা দিয়ে দেন, আর বাকি জনের আমরা পরবর্তী সাইন। আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক, আমি ব্ল্যাঙ্ক চেক আমি চাই না, আমি আপনাকে চাইছি যে আমি একটা গ্যারান্টি যে আমি আগামী বৃহস্পতিবার পাচ্ছি, এতটুকুই চাচ্ছি। তো উনি আমাকে আগামী বৃহস্পতিবার দিবে, সেই গ্যারান্টিটা দিচ্ছে না। এখানে পোলাপান সবাই মানে প্রতিনিয়ত মনে করেন এরকম অসুস্থ। আমার কিন্তু একটা পা নেই, আমি এরকম একটা অ্যাম্পুটেড একটা পা নিয়ে আমি প্রতিনিয়ত যখন চলে আসতেছি এখানে, ঠিক আছে, তখন আমার খুবই কষ্টদায়ক। আমি বলছি দেখেন স্যার, আমার এখানে আসা যাও খুবই কষ্টদায়ক। আপনি আমাকে এতটুকু বলেন যে আপনি পেয়ে যাবেন, আপনি বাসায় থাকেন, আমি আপনাকে ওই ডেটে দিয়ে দিব, আমাদের এতটুকু কনফার্ম করেন। সেটাও কনফার্ম করবে না। এটা আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার যে আমাদের উনি কনফার্মই করতেছে না যে আমরা কবে পাবো, কালকে পাবো, পরশু পাবো, এটা তো কোনো ডেট হতে পারে না। আপনি একজন দায়িত্ববান লোক, আপনি যেখানে আছেন আপনার ওইখান থেকে তো আমরা এটা আশা করতে পারি না যে আপনি যে একটা কথা বলবেন সেই কথাটা আপনি রাখতে পারবেন না। আপনি না বলবেন না, আপনি হ্যাঁ বলবেন হ্যাঁ, এটাই আমরা আশা করি। উনি যে রোববারে যে এটা দিয়েছিল আপনারা কি মেনে নিয়েছেন? আমরা এখানে এখন তো দেখেন আমাদের যখন কথা দিছে তখন তো আমাদের ব্যক্তিগতভাবে কথা দিছে, এখন যখন মিডিয়ার সামনে কথা দিছে আমরা আশা করি যে উনি রোববার আমাদের প্রপার যেটা আমাদের প্রাপ্য যেটা সেটা উনি বুঝায় দিবে, এটা আমরা আশা করি। রোববার কোনো ঝামেলা হবে না। মানে আপনারা রোববারের ডেটটা মেনে নিচ্ছেন? মেনে নিচ্ছে। এখানে জাতির কাছে যখন এখানে জাতিগত সবকটা মিডিয়া আছে, সবার সামনে যখন বলছে যে রোববার দিবে, আমাদের যেটা প্রাপ্য, আমাদের প্রাপ্যটা আমাদের বুঝায় দিবে। আমরা প্রাপ্যর বাইরে কিছু চাই না, এতটুকুই। আপনার পুরো নামটা বলে দিন। আমার নাম মোহাম্মদ জাকির শিকদার। আপনি কোন জায়গা? আমি বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আহত হই 18 জুলাই।